জলবায়ুর বিরূপ প্রভাবে 2050 সালের মধ্যে বাংলাদেশের 1 কোটি মানুষের গৃহহীন হওয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের উদ্বেগজনক প্রতিবেদন। উন্নয়নের জন্য শেখ হাসিনা বিশ্ব নেতায় পরিণত হয়েছেন, মন্তব্য তোফায়েলের। এইবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে মানুষ রায় দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে যে বঙ্গবন্ধুর অসংখ্য কাজ, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তারা প্রতিষ্ঠিত করবে। প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক কথার কথা বললেন ফখরুল। তিনি বলেছেন যে কোনো গ্রেপ্তার হবে না, নতুন কোনো মামলা হবে না, একটাও তারা রাখেন। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এই বিষয়ে তো কোনো প্রশ্নই হতো না। কুমিল্লায় নিহত 13 শ্রমিকের মৃতদেহ পরিবারে হস্তান্তর, চালক হেলপারের বিরুদ্ধে মামলা, অসচেতনতায় সড়কে শৃঙ্খলা ফিরছে না বলছে পুলিশ। এবং হোলি আর্টিজান হামলা মামলার আসামি জেএমবির শীর্ষ নেতা শরীফুল গ্রেপ্তার, শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হোলি আর্টিজানের হামলার অন্যতম যে কয়েকজন পরিকল্পনাকারী ছিল তাদের মধ্যে সেও একজন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক এবং একই সাথে আছি আমি সাফিনা আহমেদ তরি। শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম আপনাদের যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের জবাবদিহিতা সংক্রান্ত দফতর থেকে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বাড়লে বাংলাদেশের 17.5% ভূমি পানিতে তলিয়ে যাবে। বৃষ্টির পরিমাণ কমলে বাড়বে খরা, আবার এদিকে কমবে ফসল উৎপাদন। মুজাহিদা হাসান জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের জবাবদিহিতা সংক্রান্ত দপ্তরের প্রতিবেদনে জলবায়ু পরিবর্তন বিশ্বের অভিবাসন বাস্তবতাকে কিভাবে বদলে দিচ্ছে তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও মাছ চাষের উপর প্রভাব সৃষ্টি হওয়ায় মানুষ নিজেদের আবাসভূমি ছেড়ে উপকূলবর্তী অঞ্চলে বসতি করছে। অথচ ওই অঞ্চলগুলোও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার ঝুঁকিতে রয়েছে। প্রায় ঘূর্ণিঝড় ও বন্যার কবলে পড়ছে উপকূলীয় এলাকা কিংবা নদীর কাছাকাছি অঞ্চল। যেমন 2017 সালে ঘূর্ণিঝড় মোরার কারণেই 2 লাখ মানুষকে ঘর ছাড়তে হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদনকে উদ্ধৃত করে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে অভিবাসন এখন বেঁচে থাকার অন্যতম কৌশল। এরই মধ্যে বড় সংখ্যক জলবায়ু উদ্বাস্তু রাজধানী ঢাকায় পাড়ি জমিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী 2011 থেকে 2050 সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে 96 লাখ উদ্বাস্তু তৈরি হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের আশঙ্কা, এই জলবায়ু উদ্বাস্তুরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। আইপিসিসির প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে জীবিকা ও খাদ্য নিরাপত্তার উপর বিরূপ প্রভাবের কারণে প্রায় 15% দারিদ্র্য বাড়তে পারে। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও অন্যান্যদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্থিতিশীলতা আনতে প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স সহায়ক ভূমিকা রাখতে পারে। মুজাহিদ আহসান, আরটিভি। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দৃশ্যমান কোনো উদ্যোগ নিচ্ছে না মিয়ানমার, তাই সংকট সমাধানে নতুন করে চিন্তা করছে সরকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন। এ সময় টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠির বিষয়েও কথা বলেন তিনি। মায়ানমারে যে কন্ডিশনিং এনভায়রনমেন্ট হওয়া উচিত সেইটা এখনও তৈরি হয়নি। এই প্রেক্ষিতে আমরা নতুন করে চিন্তা ভাবনা করব। তবে আমরা সবসময় আশাবাদী, বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা যেগুলো ওয়াদা করেছে সেগুলো
করবে। আমরা সাদাসিধা মানুষ, যেটা চোখে দেখি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। তো যারা এই ফেক টেক, যাদের অভিজ্ঞতা আছে, তারা হয়তো এই ধরনের নেতিবাচক কথা বলতে পারে। আগামী মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ৭০ দশকের মতো আবারও ছাত্রলীগ নেতৃত্ব দেবে বলে আশা করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, উন্নয়নের জন্য শেখ হাসিনা এখন শুধু দেশে নয়, সারা বিশ্বের নেতায় পরিণত হয়েছেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। এইবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে মানুষ রায় দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে যে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তারা প্রতিষ্ঠিত করবে। ডাকসু নির্বাচন 13ই মার্চ। আমি বিশ্বাস করি ছাত্রলীগের মধ্যে যে ঐক্য স্থাপিত হয়েছে, আবার আমরা সেই ৬৭-৬৮ মতো আবার ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুকে তারা নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে নাকচ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন সংসদের যোগ না দেওয়ার কথাও। এদিকে বিএনপি ভেঙে যাচ্ছে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের শূন্যতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। শনিবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যান বিএনপি মহাসচিব। এ সময় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রকে জনগণের প্রতিপক্ষ বানানো হয়েছে। জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন, সেটা আপনার মানুষ তো ওটাকে আপনার মেনে নেওয়ার কোনো কারণ নেই। তখন তিনি যে কথাগুলো দিয়েছেন, সেই কথাগুলো তিনি রাখতে পেরেছেন? একটাও রাখতে পারেননি, অর্থাৎ রাখেননি। তিনি বলেছেন যে কোনো গ্রেপ্তার হবে না, নতুন কোনো মামলা হবে না, একটাও তারা রাখেন। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া, আবার পার্লামেন্টে যাওয়া, এই বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। এর আগে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি ভেঙে যাওয়া সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যকে প্রত্যাখ্যান করেন। গ্র্যাভিটেশনাল কলাপস হলে পরে মানে একটি নক্ষত্র যখন তার মাসের চেয়ে যখন বড় হয়ে যায়, তখন গ্র্যাভিটেশনাল কলাপস হয়, অর্থাৎ মাধ্যাকর্ষীয় ভাবে ওটা চুপসে যায়, চুপসে যেয়ে একটা ব্ল্যাক হোল তৈরি হয়। নক্ষত্রের অস্তিত্ব থাকে না, সেখানে একটি শূন্য গহ্বর তৈরি হয়। আওয়ামী লীগ এরকম একটি শূন্য গহ্বর, ব্ল্যাক হোলে তৈরি হয়েছে। এ সময় পুনরায় নির্বাচন, খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবিও করেন দলের এই সিনিয়র নেতারা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। শিগগিরই আলাপ আলোচনার মাধ্যমে সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড নিয়ে সমস্যার সমাধান হবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম ওয়েজ বোর্ড নিয়ে নতুন কমিটির সদস্যরা আলোচনায় বসেন। আলোচনায় সংবাদপত্রের কয়েকজন সম্পাদকও উপস্থিত ছিলেন। পরে কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, বিষয়টিতে জটিলতা আছে, যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। এ নিয়ে আলোচনা করতে আবারও সাংবাদিক নেতাদের সঙ্গে বসবেন বলে জানান তিনি। আমরা এর মধ্যে নিজেরা আলোচনা করেছি, নোয়াবের সঙ্গে বৈঠক করেছি। আলাপ আলোচনার মধ্য দিয়ে দ্রুত একটা সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার খুব গুরুত্বের সঙ্গে বিষয়টিকে দেখছে। আমরা সেই লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। দুপুরে রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিনের উদ্যোগে সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এ সময় হজ অব্যবস্থাপনা এবং এই নিয়ে কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। স্বজনদের কাছে হস্তান্তর করা হলো কুমিল্লার ১৪ গ্রামে কয়লার ট্রাক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের লাশ। নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা দেবে সরকার। এদিকে ওই ট্রাকের চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন সুরাইয়া মুন্নি।
কুমিল্লার ১৪ গ্রামে ইটভাটায় নিহত ১৩ শ্রমিকের মরদেহ নীলফামারীর জলঢাকা কর্দময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছলে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কাঠের কফিনে করে এক একজন শ্রমিকের মরদেহ হস্তান্তর করা হয়। নিহতের পরিবার, আত্মীয়, প্রতিবেশী সবাই কাঁদছেন। কেউ যেন কাউকে সান্ত্বনা দিতে পারছেন না। তার বাবা নেই, তার মা আর এক ছেলে, মানে এই পরিবারটা কিভাবে চলবে, এটা আমার সরকারের কাছে একটা দাবি থাকলো। আবার আমার কি আছে যেন এই সংসারটা খুব ভালোভাবে চলে। মরদেহগুলো নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক। ইতিমধ্যে ২০,০০০ টাকা করে আমরা তাদের সৎকার এবং দাফন কাফনের জন্য দিয়েছি, কিছু শুকনো খাবার দিয়েছি, কম্বল দিয়েছি এবং সরকারের সামনে যে সব মানবিক সহায়তা থাকবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা থাকবে তারা আমাদের সরকারের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে এর আওতায় আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবো। নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা ও আহতদের চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও সহকারীর বিরুদ্ধে কুমিল্লার ১৪ গ্রামে মামলা হয়েছে। চৌদ্দগ্রাম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তদন্ত শেষে এর মূল রহস্য উদ্ঘাটন হবে এবং আসামি ইন দ্য মিন টাইম অ্যারেস্ট করা হবে। সুরাইয়া মুন্নি, আরটিভি। পথচারীদের অসহযোগিতা ও চালকদের বেপরোয়া আচরণের কারণে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরছে না। ডিএমপি ট্রাফিক বিভাগ ট্রাফিক সপ্তাহ ও ট্রাফিক সচেতনতা পক্ষ পালন করলেও তার খুব একটা প্রভাব রাস্তায় নেই। 15 জানুয়ারি থেকে শুরু হওয়া ট্রাফিক সচেতনতা পক্ষ শেষের পথে, কিন্তু দৃশ্যমান তেমন অগ্রগতি নেই ট্রাফিক ব্যবস্থাপনায়। জুবায়ের সানির রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল বছরের জুলাইয়ে বাস চাপায় 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এতে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেয় পুলিশ। কয়েক দফা ট্রাফিক সপ্তাহ পালনের পর 15 জানুয়ারি থেকে শুরু হয় ট্রাফিক সচেতনতা পক্ষ। কিন্তু যে শিক্ষার্থীদের আন্দোলনের পর এত কিছু, সেই শিক্ষার্থীরাই রাস্তায় চলাচলের ক্ষেত্রে কতটা সচেতন হয়েছেন? কিন্তু আপনি ফুটপাত রেখে মেইন রাস্তা ধরে হেঁটে আসছেন, মানে এটা তো আসলে আইনে নেই। বা আমরা এদিক থেকে নামছি, কারণ সবাই এদিক থেকে উপরি দিয়ে গেছে, তো আমরা ওইদিকে গাড়িতে উঠবো, এর জন্য এদিকে আসছে। নির্দিষ্ট স্থানে বাস দাঁড়ানো ও গেট বন্ধ করে চলাচলের নিয়ম থাকলেও তা মানছেন না কেউ। যাত্রীরা বাসে চড়ছেন যত্রতত্র ভাবে। স্পেসিফিক কোন স্টপেজে আমরা দাঁড়াবো বা কোথা থেকে আমরা যাব, কোথায় গাড়ি থামবে, এরকম কোনো নির্দেশনা তো নাই। এখন সবাই দাঁড়াচ্ছে, দেখা দেখি সবাই দাঁড়াচ্ছে। আসলে এটা এইভাবে তো বাধাবিঘ্ন হয় না, যার জন্য কেউ কি করে। সে সঙ্গে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হতে পথচারীদের বারবার সচেতন করা হলেও বেশিরভাগই মানছেন না। সিগন্যালটা চলার আগে আমি স্টার্ট করেছি। মানে এটা কি আমাদের সচেতন হওয়া উচিত? অবশ্যই হওয়া উচিত। আসলে ভাইয়া সময়ের ব্যাপার, যাই হোক এটা ভাইয়া উচিত হয় না, কিন্তু আমার তাড়া থাকার কারণে আমি এই জন্য চলে আসছি। আর এখানে গাড়ির চাপটা একটু কম ছিল। পুলিশ বলছে সব পক্ষ সচেতন না হলে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা সম্ভব না। আপনি জানেন গাড়ির সংখ্যা অনেক, মানুষ অনেক, ছোট্ট একটা শহরে সবার ভিতরে সচেতনতা বোধ না সৃষ্টি হলে শুধু আমরা একা ঠিক করতে পারবো না। কিন্তু এই জন্য আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে নিজে আইন মানবে এবং অপরকে মানানোর জন্য উৎসাহিত করবে, তাহলে শৃঙ্খলা পুরোপুরি ফিরে আসবে। কেবল ট্রাফিক সচেতনতা পক্ষ নয়, সারা বছরই এমন কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসনের প্রতি আহ্বান সাধারণ মানুষের। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে হলি আর্টিজান জঙ্গি হামলার চার্জশিটভুক্ত আসামি শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। জেএমবির শীর্ষ এই নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। র্যাব জানায়, জেএমবির আমির সরোয়ার জাহান ও তামিম চৌধুরীকে একত্রিত করতে শরীফুলের ভূমিকা ছিল। হলি আর্টিজানে হামলার অর্থ সরবরাহকারীও ছিল সে। শরীফুল 2016 সালের 23 এপ্রিল অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে। শরীফুল ইসলাম কিন্তু প্রথম দিকে সে জেএমবির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তারা উগ্রবাদে বিশ্বাস করত এবং যে আইএস এর যে মতাদর্শ সেটাতে বিশ্বাস করত। যে হলি আর্টিজানের হামলার অন্যতম যে কয়েকজন পরিকল্পনাকারী ছিল তাদের মধ্যে সেও একজন। এই কোন হামলার সঙ্গে যুক্ত হবে এই নির্বাচনের বড় একটি দায়িত্ব পালন করত শরীফুল ইসলাম। শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে আন্দোলনের ঘটনায় সহিংসতার মামলায় অন্যায়ভাবে কাউকে না জড়ানোর আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির আলোচনায় নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য পোশাক মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। শরীয়ত খানের রিপোর্ট।
জানুয়ারির শুরুতে তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের পর দেখা দেয় অসন্তোষ। মজুরি কাঠামোর বিরোধিতা করে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও কারখানায় হামলার ঘটনা ঘটে। পরে সরকারের উদ্যোগে কয়েকটি গ্রেডে সংশোধন করে মজুরি কাঠামো সংস্কার করা হয়। এ নিয়ে ঢাকা, সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর অঞ্চলের 61 জন শ্রমিক কারখানা মালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলে অসন্তোষের কারণ খুঁজে বের করার চেষ্টা করে সিপিডি। যে মজুরি কাঠামো যেটা আমরা আনলাম নতুন, তার ভিতরে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব রয়ে গেছিল কিনা। এতে অসন্তোষের প্রধান কারণ হিসেবে মজুরি কাঠামো নির্ধারণে ত্রুটিপূর্ণ প্রক্রিয়াকে দায়ী করা হয়। সংলাপে নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি সমস্যা সমাধানে কিছু সুপারিশও করা হয়। মালিক, ম্যানেজমেন্ট এবং শ্রমিকদের ভিতরে কমিউনিকেশন বাড়ানো, ওয়ার্কারদের হ্যারাসমেন্ট না করা এবং বায়োমেট্রিক ডাটাবেজের ব্যবস্থাপনার ক্ষেত্রে ত্রিপক্ষীয় একটি কমিটি করা, ডব্লিউপিসি গুলোকে আরো শক্তিশালী করা। সিপিডির মতে নতুন মজুরি কাঠামো ঘোষণার আগে পরের বিভিন্ন ধাপের কাজে যে ত্রুটিপূর্ণ প্রক্রিয়া ছিল তার ফলেই শ্রমিকদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের মতামত জানতে চাওয়া হয়। শ্রমিক সংগঠন শেষ করে দিয়ে আপনারা এই শিল্প বাঁচাতে চান, যদি তা বাঁচাতে চান বাঁচাতে পারবেন না। যত মামলা দেন, যত জেলে দেন, যত নির্যাতন করেন হবে না। তবে সিপিডির সুপারিশগুলো এদেশের জন্য প্রযোজ্য নয় বলে মনে করেন শিল্প মালিকরা। নন ট্রেডিশনাল যে প্রণোদনাটা দেওয়া হয় সেটা যদি নর্থ আমেরিকা এবং ইউরোপিয়ান মার্কেটেও যদি আমাদের দেওয়া হয় তাহলে কিছুটা হলেও আমাদের অ্যাসিস্ট্যান্স পেতে পারবো। শ্রমিক অসন্তোষ কমাতে মজুরি কাঠামোয় গ্রেডের সংখ্যা কমানোর পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি। 5 থেকে 20 কোটি টাকা যে রিমেডিয়েশনে খরচ করলাম, এটাও তো আমাদেরকে দেওয়ার কথা ছিল। আমরা তো পাই নাই, আমরা তো বসে থাকতে পারি নাই। আমরা নিরাপত্তার ক্ষেত্রে এই যে এগিয়ে গেলাম, আমরা আপনাদের মুখে এই সিপিডি সহ যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন তারাও এই বিষয়গুলোকে আরো বেশি বেশি তুলে ধরবেন, তাহলে হয়তো আমরা আগামী দিনে আরো সক্ষমতা অর্জন করব। অন্যদিকে সিপিডি সুপারিশগুলো নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন বিজিএমইএ সভাপতি ও বাণিজ্য মন্ত্রী। আপনারা রিসার্চ করেন, আমাদের থেকে অনেক বেশি জানেন, অনেক জ্ঞানী এখানে। আপনারা জানেন গত 15 বছর ধরে কিভাবে গার্মেন্টসের ডিমান্ড কমতেছে, প্রাইস কমতেছে। বেতন ঠিক করার সময় আমাকে ঠিক করতে হবে আমার শ্রমিকের প্রয়োজনীয়তা এবং মালিকের সক্ষমতাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। উত্তরাতে আমরা দেখেছি যেখানে কোনো ফ্যাক্টরি নাই, কিচ্ছু নাই, সেখানেও কিছু লোক এসে হঠাৎ করে গাড়ি ঘোড়া ভাঙা শুরু করে দিল। তাদের ডাকা হলো, ধরা হলো, তাদের অনেকে শ্রমিকও না। এগুলোর ব্যাপারে আমরা চাই যে একটা ভালো মনিটরিং কমিটি হোক। ভবিষ্যতে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানে পোশাক শিল্প সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। আমি আপনাদের সব সমস্যার সমাধান করব, চেষ্টা করব। শরীয়ত খান, RTV, ঢাকা। নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে খাবারের হোটেল ও রেস্টুরেন্টগুলোকে সবুজ, নীল ও হলুদ কার্ডের মাধ্যমে 3টি গ্রেডিং পদ্ধতির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার ধামরাই পৌর এলাকার আব্দুস সোবহান মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নিরাপদ, ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। মূলত বাড়ি থেকেই শুরু করতে হবে এই সচেতনতা। সব হারানোর ক্ষত এখনো শুকায়নি রাজবাড়ীর পদ্মাপাড়ের মানুষের। নদী ভাঙনে নিঃস্ব মানুষ মানবেতর দিনাতিপাত করছেন। নতুন করে যেখানে ডেরা গড়েছেন তা নিয়েও আছেন শঙ্কায়। আবারও যদি শুরু হয় ভাঙন, স্থায়ী বাঁধ হলেই কেবল শঙ্কা কাটতে পারে নদীপাড়ের মানুষের। খান আলামিনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। এই তো গেল বর্ষার কথা, চোখের সামনেই সব গেছে। বাড়িঘর, গাছপালা, হাটবাজার, স্কুল কলেজ, কোনো কিছুই রক্ষা পায়নি পদ্মার করাল গ্রাস থেকে। বলছি রাজবাড়ী জেলার কথা। ওই দূরেই ছিল নিজের স্বপ্নভূমি। কয়েক বছর আগের কথা, এখন সেখানে চর জাগতে শুরু করেছে। ভাঙছে নতুন করে যেখানে ডেরা গড়েছেন। গত কয়েক বছরে রাজবাড়ীর 5 উপজেলার প্রায় 15,000 পরিবার নিঃস্ব হয়েছেন পদ্মায়। জমি জমা আমাদের এখানে ছিল, সব তো ভেঙে নিয়ে এসেছি। আর কষ্টই। ওই যে বেওয়ারটা আছে না, ওই বেওয়ার পর্যন্ত আসলে এইখানে চর, এখান থেকে ফসল হতো। ওই বেওয়াতের ওই পাশে আসছিল গাং, বুঝছেন? ওই গাং যখন ছিল তখন ওখান থেকে ভাঙতে 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 এই পর্যন্ত আইলো। রোদি ভাঙছে, দেখছি রোদি তো দাবা নিয়ে গেছে, খালি দাবা নিয়ে গেছে। গাং ছিল তো ওই জায়গা
এই গাং বাঙনে একটা ভাই আমাকে তো যে ভাই খুঁজে ফেলেছি। কেউ একবার ভিটেহারা হয়েছেন, কেউ কয়েকবার নতুন করে ভিটে গড়েছেন, কেউ বা ভাড়া কিংবা অস্থায়ী আশ্রয় নিয়ে সংসার পেতেছেন জীবনের নিয়মে। 20 বছর হয়ে গেল, 3-4 ভাঙা দিছি তো। ওই আমবাড়ির দেশে ছিলাম, যা ছিল তা তো গেছে, একেবারে ওই পর্যন্ত গেছে। এখন আমাদের বাড়ি ঘর এই যে বিটে মিটে ছিল সব গেছে, ওই জায়গা বাড়ি করছি। বর্ষা এলে পদ্মা যেভাবে চোখ রাঙায়, তাতে বুক চিন করে ওঠে পাড়ের মানুষদের। 4-5 মাস পরই তো বর্ষা আসছে, স্থায়ী বাঁধ হলেই হয়তো তারা মুক্তি পেতেন। আমাদের এই গাংটা বাজে দিলে আমরা বাঁচি বাবা। একাদিশে যাই জুটা খাই, বাড়িটা গড়টা থাকলি গড়তলা মাথায় দিয়ে থাকবে বাড়ি, পরের জায়গায় কয়েকদিন থাকা যায়। বাইতে দিলে মানুষ অনেকে মঙ্গল, আমরা তো ভাঙেছি তো মনে হয় থিতকুল পাইছি, বাইতে দিলে পরে আরো হাজার হাজার মানুষ বেঁচে যাবে, আর ভাঙে গেলে তো সবই গেল। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এই খেলায় হাপিত্তিশ বাড়ে নদী পাড়ের মানুষের। রাজবাড়ী জেলাটি পূর্ব থেকে পশ্চিমে 85 কিলোমিটার, আর এই 85 কিলোমিটারই পদ্মা নদীর পাড়ে অবস্থিত। এর মাঝে অতি ঝুঁকিপূর্ণ 4.5 কিলোমিটার এলাকাকে রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজবাড়ির মানুষ বলছেন, যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেখানে যদি সেই 4.5 কিলোমিটারের মতো স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়, তাহলে রাজবাড়িকে রক্ষা করা সম্ভব। খান আলামিন, RTV, রাজবাড়ী। আবার এদিকে নড়াইলের লোহাগড়ায় কয়েক বছর ধরে মধুমতি নদী থেকে মাটি ও বালু তুলে নিচ্ছেন অসাধু ইটভাটা মালিকরা। এতে করে প্রতি বছর ভাঙনের শিকার হচ্ছেন নদী তীরের মানুষ। অবৈধ এ কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের সহায়তায় সুরাইয়া মুন্নির রিপোর্ট। 2017 সালে মধুমতি নদীর পাড়ে মেসার্স মোল্লা ব্রিক্স নামে এই ইটভাটা চালু করা হয়। অভিযোগ আছে, নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলা হয় এখানকার ইট তৈরির জন্য। নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে এভাবেই মধুমতি থেকে মাটি ও বালু তুলে নিচ্ছে অসাধু ইটভাটা মালিকেরা। অপরিকল্পিতভাবে মাটি খনন এবং বালু উত্তোলনের ফলে বর্ষায় ব্যাপক ভাঙন দেখা দেয় মধুমতির তীরে। এতে বিলীন হয় শত শত বাড়িঘর। নদী থেকে আর এক টেরাকো মাটি না আনে সেই ব্যবস্থা করার জন্য আমি তাদের অনুরোধ করব। না করতে পারলে আমি আমাদের উদ্বোধন কর্মকর্তা আছে তাদের অবশ্যই জানাবো। মাটি ও বালু উত্তোলনের কথা স্বীকার করলেও ইটভাটা মালিকের দাবি, নদী তীরের ওই জমি তাদের নিজেদের। এটাকে দ্রুতভাবে এটাকে পর্যবেক্ষণ করে এর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে এই যে 3টে ব্রিকফিল্ড ওই এলাকায় গড়ে উঠেছে নদীর কিনারায় মধুমতি নদীতে, সেটাকে যাতে রোধ করা যায়। অধিদপ্তর যারা কাজ করেন তারা একটু যত্নশীল হবেন, অজ্ঞাত কারণে চেপে না যে এটাকে একটা আইনানুগ ব্যবস্থার মধ্যে ফেলে নদীটাকে রক্ষা করবার জন্য আমি তাদের অনুরোধ করি। পরিবেশ আইন ও নীতিমালা অমান্যকারী ইটভাটার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন নড়াইল জেলা প্রশাসক। ইটভাটা ইতিপূর্বে লাইসেন্সও পেয়ে গেছে, যেগুলো আসলে ঠিক পরিবেশ বান্ধব কাজ করছে না, সেগুলোর বিষয়েও আমরা অভিযানে নেমেছি। বর্তমান নীতিমালা অনুযায়ী ইটভাটা যেভাবে পরিচালিত করার কথা সেভাবে পরিচালনা করছে না, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো মোবাইল কোর্ট হয়েছে এবং তাদেরকে মৌখিকভাবেও জানানো হয়েছে যে তাদের ইটভাটা ওখান থেকে সরিয়ে নিতে হবে। সুরাইয়া মুন্নি, RTV। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সকালে শরীয়তপুরের নড়িয়ায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। উপমন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে গেলে শরীয়তপুর হবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা। তিনি জানান, এ জেলায় আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দরও হবে, তাই মানসম্মত পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হবার আহ্বান জানান তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক ও ঢাকা রেঞ্জের DIG চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রুটে ট্রেন চলাচল শুরু হবে। দুপুরে নীলফামারী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ভারত অংশে রেল লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি অর্থ বছরে বাংলাদেশ অংশে 7 কিলোমিটার রেল লাইন বসানোর কাজ শুরু হবে। এই রুটে ট্রেন চলাচল শুরু হলে দুদেশের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও আশা করেন রেলমন্ত্রী।
ঝালকাঠির কাঁঠালিয়ায় গণধর্ষণ মামলার আসামি সজল জমাদ্দার নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিনাপানি গ্রামের একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত সজল পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাসিন্দা। সে মাদ্রাসা ছাত্রী করিমা ধর্ষণ মামলার আসামি। এদিকে কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মোল্লা তেঘরিয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ীর উপস্থিতি টের পেয়ে অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এই সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে নিহত হয় হুব্বা। গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর শ্রমিক হত্যার ঘটনায় নিহত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে গাজীপুর পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের আলামত ও লাশ গুমের উদ্দেশ্যে বটি দিয়ে ওই শ্রমিককে 6 টুকরো করেন নিহতের স্ত্রী জীবন নাহার মেঘনা। আর্থিক লেনদেন নিয়ে স্বামীর সঙ্গে তার বিরোধ বাধে। এরই জেরে ঝগড়ার এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে স্বামী রফিকুলকে প্রথমে ইট ও পরে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘরের ওয়ার্ড্রপে লুকিয়ে রাখে। লাশের পরিচয় যেন শনাক্ত না হয় সেজন্য রাত 11টার দিকে মরদেহ বটি দিয়ে পা, হাত ও মাথা কেটে টুকরো করেন। আমরা জানার 24 ঘন্টার মধ্যে আমরা মূল হত্যাকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং মামলা হয়েছে, এবং এর প্রেক্ষিতে আরো কেউ জড়িত আছে কিনা এই ঘটনায় এবং এই ঘটনার পিছনে রহস্যটা কি। নাটোরের বড়াই গ্রামে শুরু হলো মহিলা বিশ্ব ইজতেমা। সকালে উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। কোরআন ও সুন্নার আলোচনা করেন হযরত মাওলানা দেলওয়ার হোসেন, যুক্তিবাদী ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। আগামী সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের এই ইজতেমা। মোনাজাত পরিচালনা করবেন পাবনার হযরত মাওলানা মেহেদি হাসান মিলন। এদিকে ইজতেমা শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মহিলাদের মধ্যে ধর্মীয় জ্ঞান প্রসারের লক্ষ্যে 2007 সাল থেকে বড়াই গ্রামে এই ইজতেমা হয়ে আসছে। মাগুরায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। বিকেলে মাগুরা শহরতলির কুমার নদের চরে এই উৎসব হয়। নতুন প্রজন্ম ও বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের আয়োজনে উৎসবে 48 জন প্রতিযোগী অংশ নেন। এটি দেখতে চরে জড়ো হন শিশু কিশোর সহ উৎসুক জনতা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। গ্রামবাসীকে বাড়তি আনন্দ দিতে এমন আয়োজন বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের মাঝে উপস্থিত আছেন কবি শাহেদ রহমানের 3টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই 3 পুস্তকের মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। এ সময় তিনি বলেন, কবি শাহেদ রহমানের কাব্যে রয়েছে অসম্ভব গভীরতা, যা পাঠকদের মুগ্ধ করবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কবি রবিউল হোসেন, অধ্যাপক মনিরুজ্জামান, কবি আতাহার খান প্রমুখ উপস্থিত ছিলেন। জনগণের ক্ষমতায়নের মাধ্যমে 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট বিপ্লব ঘটেছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। বিকেলের রাজধানী ধানমন্ডিতে সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে তায়কোয়ান্দো ফেডারেশনের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান ও শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। জলবায়ুর বিরূপ প্রভাবে 2050 সালের মধ্যে বাংলাদেশের 1 কোটি মানুষের গৃহহীন হওয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের উদ্বেগজনক প্রতিবেদন। উন্নয়নের জন্য শেখ হাসিনা বিশ্ব নেতায় পরিণত হয়েছেন মন্তব্য তোফায়েলের। প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক, কথার কথা বললেন ফখরুল। কুমিল্লায় নিহত 13 শ্রমিকের মৃতদেহ পরিবারে হস্তান্তর, চালক হেলপারের বিরুদ্ধে মামলা। অসচেতনতায় সড়কে শৃঙ্খলা ফিরছে না বলছে পুলিশ।
এবং হোলি আর্টিজান হামলা মামলার আসামি জেএমবি শীর্ষ নেতা শরীফুল গ্রেপ্তার, শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtv digitals। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।